4 তারিখ সারা রাত কেঁদেছি জেলখানায়। জেলখানায়। শুধু একটা কথা আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তুমি আগামীকাল আর কোনো মায়ের বুক খালি করো না। আমি সারা রাত কেঁদেছি। আমি মানে ওই যে মজদুম না, শুধু সেদিন আল্লাহর কাছে সিজদা করে সারা রাত আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমাদের কষ্ট দিয়েছো ঠিক আছে, কিন্তু কোনো এই কষ্টের বিনিময়ে কোনো মায়ের বুক যেন কালকে যেন আল্লাহ গুলি না চলে, এই মাসুম বাচ্চাগুলো যেন আর এই বুলেটে আর এই রাস্তায় যেন লুটিয়ে না পড়ে। আপনার কাছে 111-এর মূল বিষয়টা আসলে আসলাম। 111-এর থেকেই কিন্তু বাংলাদেশের যে অবক্ষয় এবং রাজনীতি শূন্য করবার যে অপচেষ্টা সেটি কিন্তু করা হয়েছিল। আমরা একটু আসতে চাই যে 5ই আগস্ট যেটি আমাদের জুলাই অভ্যুত্থানের 2য় বর্ষ উদযাপিত হবে। কিন্তু যার কথা বললেন যিনি পালিয়ে গিয়েছে, এবং আমি জানি না মুজিব পরিবারের কেউই কিন্তু এই দেশে নেই। তারা 2-3 তারিখ থেকে পালানো শুরু করেছে এবং সেটি নিশ্চয়ই তৎকালীন সাবেক পতিত প্রধানমন্ত্রী তার নলেজে ছিল যে তোমরা আগে চলে যাও, পরে আমি আসছি। আপনি মনে করেন 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আপনাদের 16-17 বছরের যে দীর্ঘ আন্দোলন, বিএনপি সহ যে রাজনৈতিক দলগুলোর যে আন্দোলন, সে আন্দোলনের একটা দানা বাঁধবার পরেই কিন্তু আমরা দেখেছি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সেখানে একটা মূল স্পিডের মধ্যে গুরুত্ব পেয়েছে। 5 তারিখে কি কোনো শঙ্কা করেন কিনা যে আওয়ামী লীগ, শেখ হাসিনা বা তার দল দেশের মধ্যে কোনো অরাজকতা তৈরি করতে পারবে কিনা 2য় প্রতিষ্ঠা বার্ষিকীতে জুলাই অভ্যুত্থানে? আসলে বিষয়টা হচ্ছে, মানে এখানে আমি কিছু নাই একটা কথা বললাম যে ব্যাংক লুট করে এদেশের মানুষকে মেরে গুলি করে কুপিয়ে আমাকে ক্ষমতা থাকতে হবে, এটা কেমন রাজনীতি হলো? আমি যদি এদেশের রাজনীতি করতে আসি কার জন্য? জনগণের জন্য। তো যে জনগণকে আমি কুপিয়ে, জনগণকে আমি মেরে ব্যাংক লুট করে এদেশ থেকে পালিয়ে যাব, তারপরে আবার এদেশকে নিয়ে রাজনীতি করার চিন্তা থাকবে, আমি তখন জেলে। 5 তারিখে আমি জেলে। 3 তারিখে যখন আর্মি হেডকোয়ার্টারে জেনারেলদের মিটিং ডেকেছিল, আপনারা দেখেছেন। সেই মিটিংয়ে তার আগের দিন থেকে গুলি চলছিল, সারা দেশে কারফিউ জারি ছিল। সেনাবাহিনীর অফিসাররা সেদিন দায়িত্বহীন কণ্ঠে তাদের দেশপ্রেমিক, তারা যে সেনাবাহিনী সেদিন তারা প্রমাণ করেছে, তারা বলেছে যে আমরা জনগণের সাথে আছি, জনগণের উপরে আমরা গুলি চালাতে পারবো না, আমরা জনগণের সাথে আছি। তারপর সেনাবাহিনী আইএসপিআর থেকে স্টেটমেন্ট আসলো যে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের সাথে থাকবে। 4 তারিখ উনি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মিটিং ডাকলেন গণভবনে। উনি ক্ষুব্ধ হয়ে বললেন, শেখ হাসিনা যে তোমরা যে কোনো মূল্যে হোক এই সন্ত্রাসকে রুখে দাঁড়াও, আমি তোমাদের সাথে থাকবো, যে কোনো মূল্যে হোক। কিন্তু সেদিন তার এই বাক্য সেদিন মানুষ মানে নাই, বাংলাদেশ সরকারের সেনাবাহিনী সেদিন মানে নাই। তারা সেদিন সরকারের জনগণের ছিল সেনাবাহিনী। আমি সেদিন সারা রাত 4 তারিখ সারা রাত কেঁদেছি জেলখানায়। শুধু একটা কথা আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তুমি আগামীকাল আর কোনো মায়ের বুক খালি করো না। উনি যেভাবে নির্দেশ দিয়েছেন যে কোনো মূল্যে হোক এই আন্দোলন, এই অভ্যুত্থান ঠেকাতে হবে, ক্ষমতা টিকে থাকতে হবে, আমার ক্ষমতা চাই। আমি সারা রাত কেঁদেছি। আমি মানে ওই যে মজদুম না, শুধু সেদিন আল্লাহর কাছে সিজদা করে সারা রাত আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমাদের কষ্ট দিয়েছো ঠিক আছে, কিন্তু কোনো এই কষ্টের বিনিময়ে কোনো মায়ের বুক যেন কালকে যেন আল্লাহ গুলি না চলে, এই মাসুম বাচ্চাগুলো যেন আর এই বুলেটে আর এই রাস্তায় যেন লুটিয়ে না পড়ে। আসলে বড় নির্মম একটা দেশ
যে দেশটা এতগুলা মানুষ ৭১ এত লোক আত্মদানের বিনিময়ে একটা স্বাধীনতা পেলাম, একটা রক্তাক্ত পতাকা পেলাম, বাংলাদেশ পৃথিবীর বুকে দাঁড়ালো। তারা নিজেরা দাবি করছে যে এই দেশটাকে তারা স্বাধীন করেছে। স্বাধীনতার পক্ষে কম বেশি তাদের ভূমিকা ছিল, কিন্তু যে রক্তের বিনিময়ে দেশটাকে বা পৃথিবীর বুকে দাঁড়ালো, সেই দেশটার মানুষকে নিয়ে একটা দল, আবার সেটা এদেশেরই দল, এটা কেমন রাজনৈতিক দল হতে পারে ভাই? মানে লজ্জা। আমি এটা যদি চিন্তা করি, আমি সুস্থ না, আমি অসুস্থ। আপনি কেন রাজনীতিটা করতে আসবেন আবার এই দেশে? আবার মায়ের বুক খালি করার জন্য, আবার বাংলাদেশের ব্যাংক লুট করার জন্য? লজ্জার চরম শিখরে, মানে সর্বশেষ অবস্থায় যখন দাঁড়াবেন, তখন মানুষ এইভাবে চিন্তা করবে। আরেকটা জিনিস খুবই ভয়াবহ, একটা পাশের দেশ, আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেখানে বসে আন্তর্জাতিকভাবে সাজাপ্রাপ্ত একজন ব্যক্তি, তিনি একজন অপরাধী না, তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, খুনি, সে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। এটা কিন্তু আরেকটা নির্মমতা এদেশের মানুষকে দেখতে হলো।